কন্ট্রোল সিস্টেমে মোটামুটি আসলে ছোটখাটো অনেক বিষয়ে আছে। তবে আমি ক্লাস গুলাতে যা যা দেখাবো, মানে যেই টপিক গুলো দেখাবো, এই টপিক রিলেটেড ম্যাথস করলে ইনশাল্লাহ এর বাইরে আর তেমন কিছু লাগবে না। কন্ট্রোল সিস্টেম থেকে প্রশ্ন খুবই কম আসে, কিন্তু মাঝে মাঝে হুটহাট করে দেয়, দেখা যায় যে দিলে খুবই বেসিক টাইপের কোশ্চেন হয়। সো আপনি যদি একদম না দেখে যান তাহলে পরীক্ষার হলে আসলে পারাটা একটু কঠিন। এজন্য বেসিক যে সূত্রগুলো আসলে জানার দরকার সেগুলো আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে। ওই রিলেটেড যেসব ছোটখাটো ম্যাথ আছে, এবং কন্ট্রোল সিস্টেমে নর্মালি বুয়েট কোশ্চেন করলে হচ্ছে আপনার ওই নাইস, এটা ওই বইটা থেকেই মোটামুটি আসলে কোশ্চেন হয়। পিডিএফটা মনে হয় আমি গ্রুপে দিয়ে দিছি, যারা পান নাই নিয়ে নেবেন। অথবা আপনি গুগলে সার্চ দিলেও পিডিএফ অ্যাভেলেবল আছে। ওই বইটা করলেই এনাফ, ওর বাইরে খুব একটা না দেখলেও চলবে। তার নিজের কথা না বুঝে তো। আচ্ছা, শুরুতে ও, আমি একটু সিম্পল কথা দিয়ে শুরু করি, সবাই সেটা হচ্ছে তাহলে কিছু নেই, সমস্যা নেই। যে আমরা সিস্টেম আসলে দুই রকম দেখতে পাবো। একটাকে বলবো হচ্ছে ওপেন লুপ সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম কি, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে করি, এর আগেও বলছিলাম। দেখেন, মনে করেন আমরা হচ্ছে খুবই কমন একটা সিনারিও, যে আমরা হচ্ছে বাসা বাড়িতে যে পানি গরম করি। তো মনে করেন আমাদের এখানে একটা কন্ট্রোলার আছে, এখানে হয়তো একটা প্রসেস ইউনিট আছে, আর এখানে মনে করেন আউট। তাহলে আমি একটা সিস্টেমে চাচ্ছি কি, যে পানি গরম করব, ধরেন একটা হিটার কিনছি বা সামথিং কিছু একটা কিছু কিনছি, যে আমাকে ইনপুট একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই হিসাবে আমাদের একটা হিটারে পানি রাখা আছে, সেই পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, এই পানি যখন গরম হতে 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 ধরেন একটা নির্দিষ্ট টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, অথবা আমরা তো স্বাভাবিক কথা, 100 ডিগ্রি সেলসিয়াস হলে কি পানি ফুটতে থাকবে, এটা বাষ্প হইতে থাকবে, এটা সহজ কথা, এর তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, এখানে এসে ইয়ে থাকবে। তো নির্দিষ্ট চাপ যদি বৃদ্ধি করি, আমাদের এই টেম্পারেচার কিন্তু বাড়তে পারে, ওই যেটা হচ্ছে আমাদের প্রেসার কুকারে হয় বা সামথিং। তো ওপেন লুপ সিস্টেমটা হচ্ছে এমন, যেখানে আমাদের এই মানটা কত হলো এইটা নিয়ে আমাদের আর কোনো, মানে কোথায় ইনস্ট্রাকশন দেওয়ার মতো আর সুযোগ নাই। একটা সিস্টেম চালু হয়েছে মানে ও চলতেই থাকবে, চলতেই থাকবে। ওপেন লুপ সিস্টেমে আউটপুটের বিষয়ে ইনপুট আসলে কিছুই আর জানবে না, যে এখন আমার আসলে থেমে যাওয়া উচিত না কি করা উচিত বা ইত্যাদি ইত্যাদি, কোনো কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগ নাই। ওয়ান ওয়ে, পানি গরম হচ্ছে তো হইতে থাকবে, সহজ কথা। টেম্পারেচার 100 হওয়ার পরে হয়তো স্যাচুরেট হয়ে গেছে, ওই জিনিসটা আর আমার ইয়ে নাই, চলতেই আছে সিস্টেম, কিন্তু বন্ধ হওয়ার নাম নাই, সিস্টেম চলতেছে। কিন্তু একটা সিস্টেম যদি এরকম থাকে, আমরা আউটপুটের সাথে ইনপুটের একটা রিলেশন মনে করেন দিয়ে দিছে। আমি আর বারবার ইউনিট করার নাম লিখতেছি না, যেহেতু এটা আমাদের এত জরুরি ব্লক ডায়াগ্রাম না, আমি জাস্ট এমনি সিস্টেম দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের আউটপুট। এই যে আউটপুট, এইখান থেকে আমি একটা ইনস্ট্রাকশন এখানে দিচ্ছি। এখানে হয়তো কিছু একটা সেট করে দিছি, যে অমুক কিছু হইলে আমার কিছু একটা চেঞ্জ করো বা ইত্যাদি ইত্যাদি সামথিং, এখানে প্লাস মাইনাস কিছু একটা আছে। এখন কিন্তু এইটাতে আমাদের আউটপুট কি আছে এর উপরে এইখানের কিন্তু ইনস্ট্রাকশন চেঞ্জ হবে। এখন ধরেন আমি হয়তো এখানে এমন একটা কিছু সেট করছি, আমি বুঝাই দিছি যে আউটপুট যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তাহলে আমাদের এই সিস্টেমটা অফ করে দাও। অথবা আরো হয়তো অন্য কোনো ইনস্ট্রাকশন আমি দিয়ে দিলাম। তো যখনই দেখা যাবে যে আমাদের এই টেম্পারেচার বাড়তে বাড়তে হয়তো 100 হয়েছে, তখন এই সিস্টেমটা অফ হবে। অথবা যে কোনো, কারণ এটা তো শুধু পানির ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো কিছুর ক্ষেত্রে। তার মানে আমাদের এই আউটপুট থেকে একটা ফিডব্যাক আমি ইনপুটের দিকে দিচ্ছি, যাতে বারবার বারবার আমি
অ্যানালাইসিস করতে পারি, দুইজনের তুলনা করতে পারি। এই সিস্টেমটাকে আমরা, এই যে প্রথম সিস্টেমটাকে আমরা বলতেছি ওপেন লুপ সিস্টেম, আর পরেরটাকে আমরা বলতেছি ক্লোজ লুপ সিস্টেম। তাহলে ওপেন লুপে আমাদের আউটপুটটা টোটালি ফ্রি, ও চলতে থাকবে যতক্ষণ না ম্যানুয়ালি আমি কোনো কিছু করতেছি। আর ক্লোজ লুপ সিস্টেমটা একটু স্মার্ট টাইপের, সে বারবার আউটপুট ইনপুটে ফিডব্যাক দিবে যে এখন কি অবস্থা, হয়তো কোনো একটা সেট করে দিছি আমরা, বারবার তুলনা করে ওই জিনিসটা আমাদের চেঞ্জ হবে বা ইত্যাদি ইত্যাদি। তাহলে এটাকে আমরা বলতেছি ক্লোজ লুপ সিস্টেম। তো আমাদের কন্ট্রোল সিস্টেমে দেখা যাবে যে এই দুইটা জিনিস নেই, মূলত আমাদের আসলে কাজ করা লাগবে যে কি হচ্ছে না হচ্ছে। যেমন ধরেন আমাদের একটা এই গ্রাফ যদি তুলনা করি এরকম, আমাদের এই 100 ডিগ্রি সেলসিয়াসের একটা কিছু সেট করা আছে। আমি চাই যে আমাদের রেসপন্সটা যেন এইখানে এসে শেষ হোক। আমি কি করতেছি, টেম্পারেচার কোনোভাবে রাইজ করাচ্ছি, ও মানটা ধরেন আস্তে আস্তে এরকম রাইজ হচ্ছে, হইতে 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 কোনো একটা জায়গায় এসে টেম্পারেচার আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে দেখেন, যেটা আমরা অন্য কালার দেই, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড, যেটা আমরা চাচ্ছিলাম যে যেখানে এসে আমাদের সিস্টেমটা স্টেবল হোক। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের সিস্টেমটা, মানে যে রেসপন্স, সেটা এইখানে দেখেন পরিবর্তনশীল। এই পার্টটাকে বলে হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট, আর এইটাকে আমরা বলতেছি স্টেডি স্টেট। কিন্তু খেয়াল করে দেখেন, এটা আসলে এইখানে এসে কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই স্যাচুরেট হয়ে গেছে। তার মানে যে এইটুকু আমার গ্যাপ, এইটুকুই মূলত আমাদের স্টেডি স্টেট এরর। তো স্বাভাবিক কথা, এই এররটা যত কম হবে তত কিন্তু আমাদের জন্য ভালো। এই জিনিসগুলোই মূলত আসলে সেট করা হয় যেন কিভাবে, মানে কোনোভাবে যেন এইটা খুব বেশি না হয়। তো অবশ্যই অ্যালাউয়েবল একটা সামথিং থাকবে, যে কয়েক পার্সেন্ট, হয়তো কয়েক 0 পয়েন্ট সামথিং পার্সেন্ট, এই জিনিসগুলো নিয়েই কয়েকটা জিনিস আমাদের হচ্ছে মেজার করা লাগবে। তো ঠিক যে যে জিনিসগুলো আমাদের জানার দরকার আমরা মোটামুটি ওই জিনিসগুলাই দেখব। এর বাইরে খুব বেশি আসলে একাডেমিক ওয়েতে প্রমাণ টমাণ বা এসব হাবি জাবি লাগবে না, ওইসব আমরা দেখবো না। তাহলে এই হচ্ছে কন্ট্রোল সিস্টেমের বেসিক কয়েকটা জিনিস। আমাদের হচ্ছে রেসপন্স বুঝতেছি, এই যে এই গ্রাফটা দেখলাম, এই গ্রাফেরই বিভিন্ন পয়েন্ট আমাদের বের করা লাগবে, পরবর্তীতে আমি আস্তে আস্তে দেখাবো। আপাতত জাস্ট খালি জিনিসগুলো চেনাই চেনাই যাচ্ছি। আমরা এই টাইপের একটা গ্রাফও অ্যানালাইসিস করবো। ভাই আগের বক্সটা কি দেখাবেন? হ্যাঁ বলেন। ভাই যে কারেন্টের জন্য ওটা দেখতে পারেন, এটা যদি একটু ভাই শর্ট করে একটু রিভিউ করতেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে ওপেন লুপ, যেখানে আমি একটা সিস্টেম চালু করে দিলে ওই সিস্টেমটা চলতে থাকবে, আউটপুট কত দূর কি পৌঁছালো এইটার উপরে ভিত্তি করে এই সিস্টেমটা কোনো চেঞ্জ হবে না। সেকেন্ডটা আচ্ছা। হচ্ছে ফিডব্যাক, আউটপুটের স্টেট ইনপুটে এসে লাগবে। সহজ কথা, আমি হয়তো কোনো একটা কিছু সেট করে দিছি, অ্যালার্ম সেট করে দিছি, কোনো একটা ট্রিগার পয়েন্ট সেট করে দিছি, কিছু একটা সেট করে দিছি, তো সেটা যে সেট করলাম, আউটপুটের সাথে আমার তুলনা তো করা লাগবে। মানে আমি জি। বললাম যে আমি 100 চাই, তো আমি যে 100 চাই আউটপুট 100 হলো কিনা, এটা তো আমার টেস্ট করা লাগবে বারবার, তাই না? এই কারণে আউটপুটের সাথে ইনপুটের একটা ফিডব্যাক দিয়ে দিছি। প্রত্যেকটা সিচুয়েশনে তুলনা হবে, আমার দরকার 100, আউটপুট এখন কত, দরকার 100, আউটপুট এখন কত। তাহলে বারবার একটা ফিডব্যাক সিস্টেম আমি রাখছি, যে তুলনা করার যেন একটা সুযোগ থাকে। প্রথমটাতে কিন্তু সেই সুযোগ নাই, প্রথমটা ওপেন লুপ, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজ লুপ। এটাই মূলত আমরা বলতেছি যে দুইটা সিস্টেম, একটা ওপেন লুপ সিস্টেম, একটা ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপে একটা ফিডব্যাক থাকবে, ওপেন লুপে কোনো ফিডব্যাক না। বুঝতে পারছেন? জি ভাই, প্লাস মাইনাসটা কি ভাই এখানে একটু? এইটা আসলে তেমন কিছুই না, এটা যেহেতু আমি র্যান্ডমলি বোঝানোর জন্য করতেছি, এজন্য এরকম প্লাস মাইনাসই করা আছে। এটা প্লাস প্লাসও হতে পারে, প্লাস মাইনাসও হতে পারে। এখন যে এই সিস্টেমটা বানাবে তার উপর ডিপেন্ড করতেছে আমি কি টাইপের এখানে সিস্টেম দিব না দিব। কথা বুঝতে পারছেন? জি ভাই। তো এটা জরুরি না যে আমি প্লাস নিব নাকি মাইনাস নিব, যে কিছু হইতে পারে।
আমাদের এর উপর ডিপেন্ড করবে যে আসলে কি হবে না হবে। তো আমাদের হয়তো দেওয়া থাকবে যে প্লাস মাইনাস, আমাদের কাজ হচ্ছে প্লাস থাকলে কি হয়, মাইনাস থাকলে কি হয়, ক্যালকুলেশনটা কিভাবে করব। এক মিনিট। অর্ডারের ভিত্তিতে আমরা দুই রকম ইয়ে দেখব, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। একটা হয়তো ক্লোজ লুপ সিস্টেম আছে, সেই ক্লোজ লুপ সিস্টেমের একটা ওপেন লুপ গেইন থাকবে। তার মানে সিস্টেমটা ক্লোজ লুপ, বাট আমরা সিস্টেমটাকে ওপেন করে একটা গেইন পাবো, সেটাকে বলে হচ্ছে ক্লোজ লুপ সিস্টেমের ওপেন লুপ গেইন। আবার বলি, ওপেন লুপ সিস্টেমের গেইন না, একটা ক্লোজ লুপ সিস্টেমের ওপেন লুপ গেইন। মানে সিস্টেমটা ক্লোজ লুপ, কিন্তু আমরা সাময়িক সিস্টেমটাকে ধরেন ওপেন করে দিছি, ওই মুহূর্তে একটা গেইন আমরা হিসাব করতেছি। গেইন মানে সহজ কথা কি, আউটপুটটা কত গুণ পাচ্ছি, আউটপুট বা ইনপুট সেটা বোঝাচ্ছি। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের রেসপন্স, যেটাকে আমরা আমাদের ভাষায় ইনপুট হিসাবে মনে রাখতে পারি। আর এইটা হচ্ছে আমাদের আউটপুট হিসাবে মনে রাখতে পারি। আর এই যে জি অফ এস, এই জি অফ এসটাকেই বলতেছি ক্লোজ লুপ সিস্টেমের ওপেন লুপ গেইন। মানে সিস্টেমকে ওপেন করলে যেই গেইনটা পাওয়া যায় সেটার নাম কি, সেটার নাম হচ্ছে জি অফ এস। এইটাকে ট্রান্সফার ফাংশন হিসাবেও আসলে আহ, ই করা হয়, ওপেন লুপ ওপেন লুপ গেইন বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে জি অফ এস। এটা তো ক্লোজ লুপ, এটা থেকে কি ফিডব্যাকটা আসবে? কোনটা? এটা তো ক্লোজ লুপ সিস্টেম, এখন এখানে কি ফিডব্যাক দেখাতে হবে? সেই জন্যই তো বলতেছি ক্লোজ লুপ সিস্টেমকে ওপেন করছি, তো ফিডব্যাক যদি থাকে তাহলে কি আর ওপেন হলো? না ভাই, কারণ আমি তো ওটা ওপেনই করে ওইটা দিছি। খুলছি বলেই না ওইটা ওপেন হয়েছে। জি ভাই। এটা অরিজিনালি হয়তো এরকম আছে, বুঝতে পারছেন? অরিজিনালি কিন্তু এরকম। এই যে এটা, আমরা কি করলাম, সিস্টেমটাকে ওপেন লুপ করতে হবে, এই জন্য আমরা ইচ্ছা করে এই অংশটা খুলে দিলাম, দিয়ে বলতেছি এখন এখানে শুধুমাত্র এটা যাবে, তবে এটা ওপেন লুপ হয়ে গেল। এটা কিন্তু অরিজিনালি ওপেন লুপ না, আমরা করতেছি, ফলে ফিডব্যাক টিডব্যাক সব বাদ। আর যদি ফিডব্যাক রাখি, মানে ও তো আসলে ক্লোজ লুপ সিস্টেম, আমরা ফিডব্যাক রাখতেছি, তাহলে সেটাকে বলে ক্লোজ লুপ সিস্টেমের ক্লোজ লুপ গেইন বা ট্রান্সফার ফাংশন, সেটাকে বলে টি অফ এস। ওপেন লুপ যদি হয়, ক্লোজ লুপের ওপেন লুপ হলে সেটাকে বলবো জি অফ এস। আর যদি ক্লোজই থাকে বা অরিজিনালি যেটা স্যার ইয়ে আছে, সিস্টেম আছে সেটাই, তাহলে তার যেই ট্রান্সফার ফাংশন, তার যেই গেইন, সেটাকে আমরা টি অফ এস দ্বারা চিহ্নিত করবো। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যে ট্রান্সফার ফাংশনের কথা বলতেছি, এটাকে আমরা নর্মালি গেইন হিসাবে কল্পনা করব, বা অনেকটা হচ্ছে সেই এফিসিয়েন্সির মতো করে কল্পনা করব।
সেটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইন। এটা মনে রাখলেই চলতেছে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফার ফাংশন। যখন আমরা ক্লোজ লুপের জন্য বের করব তখনও কিন্তু একই সিস্টেম, এইভাবেই আমরা আসলে ক্যালকুলেশন করব। তাহলে আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি যে সি অফ এস এটা সমান কত, আর অফ এস ইন্টু জি অফ এস। আপাতত ছোট ছোট কনসেপ্ট গুলো আমরা আসলে দেখে রাখলে চলতেছে। এইখানে যখন আমরা ভাই দুইটার ক্যালকুলেশন, ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন বলে? হ্যাঁ দুইটার ক্ষেত্রে নাম হচ্ছে ট্রান্সফার ফাংশন, কিন্তু অবশ্যই লেখা থাকবে যে ওপেন লুপ নাকি ক্লোজ লুপ, কিন্তু জিনিসটা ট্রান্সফার ফাংশন। কিন্তু শুধু ট্রান্সফার ফাংশন লেখা যাবে না, কথা বুঝতে পারছেন? আচ্ছা। জি। যদি কোথাও তার মানে লেখা থাকেও শুধু ট্রান্সফার ফাংশন, বুঝে নিতে হবে এটা ক্লোজ লুপের কথা বলছে বাই ডিফল্ট। ওপেন লুপেরটা ক্লিয়ারলি বলা থাকবে। তো আমাদের কিছু ল্যাপ্লাসের সূত্র জানা লাগবে। এর খুব ডিপ জিনিস দরকার নাই, আমি যেই সূত্রগুলো লিখে দেব শুধুমাত্র ওই সূত্রগুলো আপনারা মুখস্থ করে নেবেন। ফুরিয়ার ট্রান্সফর্ম যেরকম আমরা পড়ছি না, জি ভাই। এরকম ল্যাপ্লাস ট্রান্সফর্মের জাস্ট বেসিক সূত্রগুলো মুখস্থ করে রাখবেন। ওকে ভাই। সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা আমাদের না জানলেই না, সেটা হচ্ছে একের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়। একের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s। উল্টাটা আমি আর বলবো না, ওইটা নিজেরাই আপনার শিখে নেবেন কিরকম। একের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেরকম 1/s হয়, তাহলে স্বাভাবিক কথা 1/s এর ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে, 1 হবে। ওয়ান। তার মানে আমি ওই ডাবল ডাবল মুখস্থ করার দরকার নাই, একটাই মনে রাখবেন, উল্টাটা ই করবেন। এই আমি যেগুলো দিচ্ছি এগুলার সোজাটাও লাগবে উল্টাটাও লাগবে। 1/s এর আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, সেটা আবার আলাদা কেস, আপাতত আমাদের দরকার নাই। আচ্ছা 1/s এর আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় না, কারণ এটা তো অলরেডি ওই ডোমেইনেই আছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের 1 কে ল্যাপ্লাস করলে এটা হয়, এটাকে ইনভার্স করলে এটা হয়। দ্বিতীয়ত আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যদি আমাদের t⁴n এই জিনিসকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এটা করলে আসে হচ্ছে n ডিভাইডেড বাই s⁴n+1। তো এইটার আসলে কেমন কি, ধরেন আসতে পারে এরকম টি স্কোয়ার। তাহলে t² কে ল্যাপ্লাস করলে কত হবে, এটার সাথে মিলান 2 ডিভাইডেড বাই s³। তার মানে যদি এরকম করি যে t³ তাহলে কত হবে 3 ডিভাইডেড বাই s⁴। এগুলা মোটামুটি কনসেপ্টটা বুঝলেই চলতেছে। যেটা সব থেকে বেশি লাগবে, মানে আমাদের এইখানে খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে e⁴ এর ক্যালকুলেশন। মানে e⁻⁻80, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়। আমি আলাদা আলাদা করে দিই। যদি e⁻+80 ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এটা করলে আসে হচ্ছে 1/s মাইনাস এ। তার মানে এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, তাহলে স্বাভাবিক কথা ওইখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। কিছু কিছু বইতে, ল্যাপ্লাসের বইতে দেখবেন যে এই জিনিসগুলোর সাথে একটা ইউ অফ টি থাকে, এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে ইউ অফ টি থাকে। এটার মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু গুলো নাই, তো আমাদের ওইটা না মনে রাখলেও চলবে। আমরা সিম্পলি এইভাবে যেটা আমি লিখে দিছি এটা মনে রাখলেও ওকে, সাথে ইউ অফ টি ওই জিনিসটা না মনে রাখলেও হবে। আর একটা সূত্র আমাদের একটু মনে রাখে, যদিও মানে এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই দুইটা আমাদের মাস্ট লাগবে, বেশিরভাগ জায়গায় এই দুইটা লাগবে। লাস্ট আরেকটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যদি আমাদের এরকম থাকে
এর মানে একটা সিগন্যাল আছে এফ অফ টি, যেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়তো আমরা জানি। তো এবার কি করতেছি, সেটার সাথে টি টু দি পাওয়ার এন এর গুণ করে ল্যাপ্লাস করতেছি। এটা যদি করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এরকম, -1 টু দি পাওয়ার n। এটা আমি একটু বলি, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এফ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এফ অফ এস হয়, সেইটাকে এন সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে হবে, তার সাথে এটা গুণ করে দেব। সিম্পল হিসাব। এন কোত্থেকে পাবো, এই যে এটা দেওয়া থাকবে। মানে ধরেন এইরকম যে আপনাকে ল্যাপ্লাস করতে বললো এরকম যে টি স্কোয়ার ই টু দি পাওয়ার -80, এফ অফ টি কে এইটা। তাহলে মানে প্রথমে ধরে নিতে লিখলাম, বলেন। বললাম মানে এখন তাহলে আমার এটা ধরে নিতে হবে মানে সূত্রের মধ্যে। হ্যাঁ, ওই যে এর সাথে মিলান, এটা আসলে এটা মিন করতেছে আর এটা কি এটা মিন করতেছে। তাহলে হ্যাঁ, -1, এন বলতে তো এখানে 2 বুঝতেছি। এন মানে কি বার, 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, ওয়েট, এখানে কি আমি লিখতে ভুল করছি? ডিটি তো হবে না, এখানে তো এস ডোমেন, ডিএস কত, e⁻⁻80 কে করলে কত হয়, 1/s+a। এইটাকে 2 বার ডিফারেন্সিয়েট করলে যা আসে, বুঝতে পারছেন? তো আমরা যদি চাইলে লিখলেও লিখতে পারি এরকম, 1/s+a কে যদি ডিফারেন্সিয়েট করি হয় হচ্ছে -1/s+a তার হোল স্কোয়ার। আর একবার যদি ডিফারেন্সিয়েট করি এই 2 উপরে গেলে হয় মাইনাস মাইনাসে +2s/a কিউব। এটা নিজেরা ডিটেলস করবেন, আমি একটু শর্টকাট বলে দিই কিভাবে করলাম। 1/s+a, এটাকে আমরা s+a-1 ধরে নিতে পারি। এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কত, -1 s+a-2 করে দেওয়া। সেম ভাবে যখন পরের বার একে ডিফারেন্সিয়েট করব, -2 সামনে চলে এসে +2 হয়ে যায়, s+a এটা -3 হয়ে যায়। আর এই যে -3 ভাগের মানে এক কথায় ভাগ আকারে লিখলে এটা +3 হয়ে যায়। এই ডিফারেন্সিয়েশনের বেসিক, জাস্ট আমি জিনিসটা বুঝালাম যে কিভাবে কি আসতেছে না আসতেছে, এছাড়া আর তেমন কিছু না। তাহলে যেই সূত্রগুলো লিখে দিলাম, আপাতত এই সূত্রগুলো আমাদের আসলে কাজে লাগবে, এগুলা মাস্ট দেখতে হবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবার আসি, আমি মূলত আজকে বেশিরভাগ সূত্রগুলাই দেখাবো যে কি কি সূত্রগুলো আমাদের লাগবে। এবার মনে করেন ইউনিট স্টেপ ফাংশন বা ইউনিট স্টেপ রেসপন্স। এটা হচ্ছে সি অফ এস যেটা আছে, এইটাকে এইভাবে প্রকাশ করা হয় যে 1/s ইন্টু a/s+a, বা সি অফ এস, এটাকে এই করা হয় হচ্ছে এইভাবে যে a/s ইন্টু s+a। মানে এইটা হচ্ছে আমাদের স্টেপ রেসপন্স। এই যে ইউনিট স্টেপের জন্য ওয়ান, ওয়ানকে করলে ল্যাপ্লাস করলে কত হয়, 1/s হয়। তো এই জিনিসটা এরকম থেকে আসতেছে। আর মূলত আমাদের এই ফরম্যাটটা এরকম, জাস্ট মনে রাখেন। এখন এইটাকে দেখেন, আমি আর একটা ফরম্যাট দেখাই যে জিনিসটা টাইম ডোমেনের আমাদের আসলে জানা লাগে। ওই জিনিসটাই মূলত আসলে ইউনিট স্টেপ রেসপন্সের জন্য দায়ী। সেটা হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে ভাঙাই, a/s ইন্টু s+a, এই জিনিসটাকে যদি ভাঙাই,
সি অফ টি এর একটা সাধারণ সমীকরণ আছে, প্রত্যেকটা জিনিসের যেরকম একটা জেনারেল ইকুয়েশন ছিল, এখানেও মূলত একটা জেনারেল ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। সি অফ এস এর এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা আমাদের আসলে সবসময় মনে রাখতে হবে। এটা যেহেতু জেনারেল ইকুয়েশন বলতেছি, এই ইকুয়েশনটাকে মানে এই ইকুয়েশনটার সাথেই মূলত আমাদের তুলনা করে অন্যান্য জিনিসের হিসাব কিতাব করতে হবে যে কি আসতেছে না আসতেছে। ভাই এবং তার মানে, হ্যাঁ বলেন। তার মানে যে একটু আগে যে আমাদের বললেন ভাই যে যে ক্লোজ লুপ সিস্টেমের ওপেন লুপ যে গেইনটা, ওটার যে মানে সিএস যেটা, ওটার জেনারেল ফর্ম এটাই। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, অর্ডারের কথা ক্ষেত্রে। বুঝতে পারছেন? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সি অফ এস এর জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা এটার আচ্ছা। সাথে মূলত আমাদের নর্মালি ইকুয়েশন গুলার তুলনা করতে হবে। এখন আমরা দেখবো যে টাইম ডোমেইনে জিনিসটা দেখতে কি রকম, কারণ অনেক সময় কি হইতে পারে, টাইম ডোমেইনও দেওয়া থাকতে পারে, সেটার সাথেও তুলনা করা লাগতে পারে। তো এই টাইম ডোমেইন যখন দেখবো, ওইটা দেখতে দেখতে আর একটা নিয়মও শিখবো। সেটা হচ্ছে আমাদের যদি কখনো এস ডোমেইনে ভ্যালু দেওয়া থাকে দিয়ে প্রশ্ন চাইতে পারে যে টাইম ডোমেইনে রেসপন্সটা দেখাও, তো সেটা কিভাবে দেখাবো, ওইটাও একটা ম্যাথ বা ওইটাও একটা সিস্টেম যে কিভাবে আসলে এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে যাওয়া যায়। কথা বুঝছেন? ওইটাই আমি এখন শেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। 9-10-এ যাদের হায়ার ম্যাথ ছিল তারা সহজে হয়তো বুঝতে পারবেন, আর যাদের ছিল না সমস্যা নাই, তারাও হয়তো কোনো না কোনো ক্লাসে করছেন। আমি একটু জাস্ট আপনাদের স্মরণ করাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, এই জিনিসটাকে আমরা এরকম ভাঙায় লিখতে পারি, কারণ এরকম জিনিসের ইনভার্স করা যায় না। ইনভার্স তো সহজ সহজ জিনিসের করা যায়, যে সূত্রগুলো যে আমরা দেখলাম আগের ইয়েতে, এজন্য এটাকে আমরা ভাঙায় সহজ বানাই নেব। তো এরকম ভগ্নাংশ টাইপের জিনিসকে ওইটাকে বলে হচ্ছে আহ আংশিক ভগ্নাংশ। কিভাবে লেখা যায়? এ বাই এস প্লাস বি বাই এই যে পরেরটা, এরকম গুণ টাইপের জিনিসকে দেখেন আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে? এই যে এইরকম যদি থাকে তাহলে আমি লসাগু করলে এস ইন্টু এস প্লাস এর নিচে বসে আর উপরে কিছু একটা বসে। এখন আমি তো জানি না যে কি বসবে, এজন্য আন্দাজে এ আর বি ধরে নিছি। এবার যেহেতু এইটা আর এটা সমান, আমরা দুইটার তুলনা করে আসলে এ আর বির মান বের করে ফেলতে পারবো, আর একবার এ আর বির মান বের করে ফেলতে পারলেই আমাদের ইকুয়েশন অনেক ইজি হয়ে গেল। এখন উভয় পক্ষে এই যে নিচের এটা গুণ করে দেন, এই পাশে থাকে শুধু এ, আর এই পাশে থাকতেছে এ অফ এস প্লাস এ প্লাস বি এস। এইখান থেকে টোটালি আপনার ইচ্ছা কিভাবে করবেন, আমরা কয়েকটা নিয়মে করতে পারি। একটা খুবই প্রচলিত নিয়ম হচ্ছে আমরা এস এর মানকে এমন ভাবে ধরবো যেন একটার মান থাকে আর একটা জিরো হয়ে যায়। কিরকম? এস এর মান যদি আমি জিরো ধরি, এই টার্মটা বাদ হয়ে যাবে, কিন্তু এই টার্মটা ঠিকই থেকে যাবে। তাহলে এস সমান জিরো ধরলে, অথবা আমরা যদি একদম পরীক্ষার মতো করে দেখি যে লেট এস সমান জিরো, তখন এ সমান কত লেখা যায়? এ এ এটা তো জিরো হয়ে গেল, তার মানে এ সমান কত? 1। এখানে আমরা এস এর মান ধরবো মাইনাস এ। কথা বুঝতে পারছেন? কেন? তাহলে এইটা এটা জিরো হয়ে গেল, এই টার্মটা বাদ, এই টার্মটা থাকতেছে। তাহলে বি অফ মাইনাস এ সমান এ, ফলে বি সমান -1। এই যে দেখেন, এ আর বির মান পেয়ে গেলাম, ফলে এই জিনিসটাকে আমরা ইজিলি লিখতে পারি কত? 1/s -1/s প্লাস এ। এখন বলেন তো, এই জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম করা খুব সহজ না? সরি, ইনভার্স ল্যাপ্লাস করা খুব সহজ না? সি অফ এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় সি অফ টি, 1/s কে ইনভার্স করলে হয় 1। কেন? কারণ 1 কে ল্যাপ্লাস করলে হয় 1/s, মাইনাস ছিল মাইনাস, 1/s প্লাস এ, এটাকে করলে হয় ই টু দি পাওয়ার যেই চিহ্ন আছে তার উল্টা ইন্টু।
এটা বুঝছেন কিনা? এটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে যে শুধু আমরা এই টাইম ডোমেইনের জিনিসটাই মনে রাখলাম, বিষয়টা এরকম না। কিভাবে একটা এস ডোমেইনের জিনিসকে টি ডোমেইনে আনতে হয় এটাও শিখলাম। এই টাইপ ক্যালকুলেশন কিন্তু আমাদের লাগবে, অনেক ম্যাথে কিন্তু এগুলো আসে। এরকম জিনিস থাকে, ওইটাকে ক্যালকুলেশন করে এরকম নিয়ে এসে অ্যান্সার করতে হয়, যেটা আমরা যখন সলভিং ক্লাস করব তখন জিনিসটা ভালোভাবে দেখবো। তাহলে এই গেল আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডারের স্টেপ রেসপন্স, কিরকম কি ক্যালকুলেশন করবো না করবো। এবার ফার্স্ট অর্ডারের কিছু টাইম আমাদের মনে রাখতে হবে। ওই যে দেখলাম যে আমাদের একটা রেসপন্স জিরো থেকে আস্তে আস্তে মান কি বাড়তে বাড়তে একটা পর্যায়ে পৌঁছাবে। তো এই যে পৌঁছাচ্ছে এর জন্য তো একটা টাইম লাগবে। তো সেই টাইম গুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে প্রথমে একটা টাইম থাকবে, সেটা হচ্ছে রাইজ টাইম। আমি ডিরেক্ট সূত্রগুলো দেখাচ্ছি, যে সূত্রগুলো ক্যালকুলেশন করে মূলত আমরা ম্যাথ করব। এটাকে টি আর বা বড় হাতের আর ইত্যাদি বলতে পারি। সেটা হচ্ছে 2.2/a। খেয়াল করে দেখেন, এই রাইস টাইম যদি বের করতে চাই, আমরা কিন্তু সূত্রের প্রমাণ এখানে খুব একটা দেখবো না, কারণ ওখানে আসলে আরো অনেক বিষয় আসে আছে, গ্রাফ প্লাস অনেক প্রমাণ টমান লাগে। আমি জাস্ট টু দা পয়েন্ট, যতটুকু না জানলেই না সেটুকু দেখাচ্ছি। কারণ যদি সূত্রগুলো প্রমাণের দিকে যায় আমাদের লেকচার অনেক লেন্দি হয়ে যাবে। আর কন্ট্রোল সিস্টেমে এত ডিপ আসলে আমাদের লাগে না। একটু কষ্ট করে এখানে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তাহলে রাইস টাইম বের করতে গেলে দেখেন আমাদের কত 2.2/a লাগবে। এই এটা থেকে পাবো? হয় এই ইকুয়েশনের সাথে তুলনা করে পাবো, নয়তো এই ইকুয়েশনের সাথে তুলনা করে পাবো। আচ্ছা, এই যে সি অফ এস যে এটা পেলাম, ওই সার্কিটে যদি তুলনা করি, মানে ওই ব্লক ডায়াগ্রামে যদি তুলনা করি, তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াবে এই রকম। মানে এটা তুই রেসপন্স বোঝাচ্ছে যে 1/s, এটা কিন্তু রেসপন্স। রেসপন্স কোনটা? এই যে এটা। আর এই রেসপন্সের নাম কি? ইউনিট স্টেপ। ওয়ান, ওয়ান কে ইনভার্স করলে কিন্তু 1/s আসে। আর এটা আসতেছে সি অফ এস। সি অফ এস কি হয়? আর এস এর সাথে এইটার গুণ করলে সি অফ এস পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে ইউনিট স্টেপ রেসপন্স। মানে এইটা কত? 1/s মিন করতেছে। তাহলে এইখানে কি মিন করতেছে? a/s+a। a/s+a। এই জিনিসটাই হচ্ছে আমাদের কোন জিনিস? সেই জি অফ এস। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে জি অফ এসও দেওয়া থাকতে পারে। ওইটা দেখে তুলনা করে এ বের করব, সেই এ কে কাজে লাগায় আমরা টি আর বের করে ফেলবো। কথা বুঝতে পারছেন? হয়তো এ ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু ইকুয়েশনের সাথে তুলনা করে আমরা বের করে ফেলছি। এক্সাম্পল দেখলে বুঝবেন, আপাতত আমি সূত্রগুলো দেখাই দিই। ভাই রাইস টাইমের সূত্র এটা টু বাই হ্যাঁ, টু এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রাইস টাইমের সূত্র হচ্ছে এটা। টাইম কনস্ট্যান্ট, এটাকে টিসি দ্বারা প্রকাশ করি আমরা, সেটা হচ্ছে 1/a। একই কথা, সব কিন্তু এ ভিত্তিক, মানে এর মান জানলে সব মান আমরা বের করে ফেলতে পারবো। আর একটা আসে সেটলিং টাইম। এটাকে বলতেছি টিএস। এটা হচ্ছে 4TC অথবা 4/a। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে মোটামুটি এই জিনিসটুকু, এই তিনটা সূত্র আমাদের মাস্ট মনে রাখা লাগবে। অনেক সময় ডিরেক্ট কিন্তু প্রশ্নে আসে।
ভাই এই গ্রাফে যে ট্রানজিয়েন্ট সেটা কি শুধু ভাই জিরো থেকে আস্তে আস্তে মান কি বাড়তেছে, একটা সময় হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা সময় যায় এই যে সেটেল হয়ে যাবে বা স্যাচুরেট হয়ে যাবে, সেটাকে আমরা স্টেডি স্টেট বলতেছি। এবার দেখেন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম। এইটার টি অফ এস এর জেনারেল ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। এইটাকে ওই যে সে ট্রান্সফার ফাংশন বলছিলাম, এটা হচ্ছে জি ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন এস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশনের সাধারণ সমীকরণ। এখান থেকে আমাদের নামগুলো একটু মনে রাখতে হবে যে কোনটাকে আসলে কি দ্বারা মিন করে, আর এই কিভাবে কি ক্যালকুলেশন করতেছি না করতেছি এইগুলো। তাহলে দেখেন এখানে আমাদের ওমেগা এন মূলত মিন বলতেছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটাকে মেবি ড্যাম্পার বা ড্যাম্প ফ্রিকোয়েন্সি, এটা এখানে আপাতত নাই কিন্তু আমরা বের করব, সমস্যা নাই। আর যেটা মূলত আমাদের মিন করে হচ্ছে সম্ভবত অসিলেশন নাকি ভাই? না, অসিলেশন না, এক মিনিট, ভাই আপনার ড্যাম্পার ফাংশন না কি একটা হবে, ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও, রাইট। এই সিস্টেমটা আসলে আহ কেমন টাইপের ড্যাম্পিং হচ্ছে এটা কয়েকটা মানের উপর ডিপেন্ড করে। তো স্বাভাবিক কথা, টি অফ এস এর মানটা কিরকম হবে এটা টোটালি ডিপেন্ড করে এই যে নিচের এই ভ্যালুটার উপরে। কারণ এই নিচের ভ্যালুটা কি হরে আছে, এর ফলে এর মান জিরো হইলে একরকম অবস্থা, এর মান পজিটিভ হইলে একরকম অবস্থা, নেগেটিভ হইলে একরকম অবস্থা। তো এই মানটা দিয়েই মূলত আমরা আসলে ডিসাইড করব যে আমাদের মূল বিষয়টা কি রকম আসতেছে বা ট্রান্সফার ফাংশনের ধরনটা কি রকম। ফলে আমরা ওই ভ্যালুটার মান মূলত নির্ণয় করব, যেটাকে আমরা আসলে টি অফ এস এর আহ, বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য যেটা বলতে, সেটা কত, এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এইটার যে মান বা ধর্ম, এটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমত এইটাকে আমরা জিরো ধরে ক্যালকুলেশন করব যে এর প্রত্যেকটা ধর্মের কি অবস্থা। কারণ তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মান বা রুট সেটা আসলে কেমন আসতেছে। তাহলে এটাকে জিরো ধরে আমরা ক্যালকুলেশন করব যে কি অবস্থা, যেটা জিরো যদি হয় তাহলে ঠিক এস এর কোন কোন মানের জন্য এই জিনিসটা জিরো হবে, সেটাই মূলত আমাদের বের করতে হবে, যে এস এর কোন কোন মানের জন্য এই ভ্যালুটা আমাদের জিরো চলে আসতেছে। তাহলে দেখেন এই জিনিসটা অনেকটা এরকম না,
দ্বিঘাত সমীকরণ হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমাধান করলে হয় এক্স সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এস কে এক্স কল্পনা করেন, তাইলে দেখেন ভাই আমাদের মান চলে মাইনাস বি আসতেছে। আছে তো মনে হয়, মাইনাস বি প্লাস মাইনাস। সামনে দেওয়া লাগবে। রাইট রাইট। তাহলে এখানে এস সমান কত লেখা যায়? মাইনাস বি, বি কোনটায় যে 2ζ ওমেগা এন, এইটার স্কোয়ার মাইনাস 4 × 1 × এত বাই 2a। 2 × 1 মানে তো 2 বোঝায়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এস এর যে ভ্যালুটা আছে সেটা। এটা দেখেন সবগুলাই স্কোয়ার আছে, ফলে আমরা বাদ দিয়ে দিতে পারি। ফোর কে বাইরে বের করে দিলে 2 বের হয়, আর ভেতরে থাকে ζ ওমেগা এন মাইনাস শুধু ওমেগা এন। না না না, রাইট। এটা তো স্কোয়ার ওইভাবে নাই, আমরা ওইভাবে করা যাচ্ছে না। 2 কে বের করা যাচ্ছে, আপাতত এতটুকুই করা যাবে, এর বেশি আর কিছু করা যাচ্ছে না। 2 কে যদি কাটাকাটি করে দিই থাকে কত? এই হচ্ছে আপাতত অবস্থা, এটা এস এর ভ্যালুকে নির্দেশ করতেছে। এইখানে ওমেগা এন স্কোয়ার কমন নিয়ে চাইলে সেটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। ওমেগা এন স্কোয়ার যদি কমন নিই, বাইরে বের হলে শুধু ওমেগা এন আসবে। এটা ζ² - 1, আমি যদি এটা -1 কমন নিই কত হয়? 1 - ζ²। ওই মাইনাসকে যদি বাইরে বের করি তাহলে √/-1 বের হয়, আর √/-1 মানে কত? আই আই, বা আমরা যেটাকে আসলে এখন জে হিসাবে চিনি। তাহলে এটাকে লেখা যায় J ওমেগা এন √/1 - ζ²। তাহলে এই যে আমরা দুইটা পার্ট বের করে ফেললাম, একটাকে বলতেছি রিয়েল পার্ট আর একটাকে বলতেছি ইমাজিনারি পার্ট। এই অংশটুকুকে আবার বলে হচ্ছে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, বা এই যে এবার দেখেন এস এর দুইটা পার্ট আমরা পেয়ে গেছি, একটা পাচ্ছি রিয়েল পার্ট আর একটা পাচ্ছি ইমাজিনারি পার্ট। এইটার উপরেই মূলত ভিত্তি করে আমরা আমাদের আনবো যে সিস্টেমটা আসলে কেমন হবে। খেয়াল করে দেখেন, আমাদের জিটা এইটা যদি একের থেকে বড় হয়, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওভার ড্যাম্প। যেটা একের চাইতে বড় মানে কি, এটা একটা নেগেটিভ থেকে যাচ্ছে, আর যে পার্টটা কিন্তু তখন আছেই, যে পার্ট কিন্তু যাচ্ছে না। কিন্তু যেটা যদি 1 হয়, এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যালি ড্যাম্প। এখানেও কি আমাদের ইমাজিনারি পার্টটা থাকতেছে। আচ্ছা, ইমাজিনারি পার্ট থাকছে কিনা সেটা একটু এখান থেকে দেখি, কারণ এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, একের চাইতে বড় যদি হয়, একের চাইতে বড়, এটা হচ্ছে যদি ধরেন 2, আমরা মনে মনে একটা সংখ্যা দিই তাহলে বুঝতে পারবো, 2 স্কোয়ার, তাহলে কি
রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু মানে যে থাকতেছে, তো এটাকে বলতেছি ওভার ড্যাম্প। আর যেটা যদি একের একের সমান হয়, তাহলে দেখেন 1 - 1 মানে 0, তাহলে পুরো এই ইমাজিনারি টার্মটা বাদ হয়ে যাচ্ছে। ফলে সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যালি ড্যাম্প, মানে যেখানে ইমাজিনারি পার্ট থাকবে না। বা জিটার মান কি দেওয়া থাকবে? হ্যাঁ, অবশ্যই যেটার মান দেওয়া থাকবে, অথবা আমরা এই যে তুলনা করে বের করে ফেলতে পারবো। সাধারণ সমীকরণ শেখাচ্ছি কিসের জন্য? যাতে তুলনা করতে পারেন। ম্যাথ যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে ম্যাথ গুলা কিভাবে আসতেছে। ওই যে সাইন কজের সাধারণ সমীকরণ পড়ে ওটার থেকে তুলনা করে মান বের করা শিখছেন না, যে জি ভিএম এর মান কত, অমুকের মান কত, ফ্রিকোয়েন্সি কত। এটাও ওই রকম সাধারণ সমীকরণ আমরা জানতেছি, এটার সাথে ওই সমীকরণটা তুলনা করে জিটা, ওমেগা এন, জি, এসবের মানগুলা বের করব। আর তখন এটা দেখে বুঝতে পারবো যে এটা আসলে কত। অথবা আপনাকে বলে দিছে যে সিস্টেমটা ক্রিটিক্যালি ড্যাম্প, সাথে সাথে কিন্তু আপনি কোনটা ইউজ করতে পারবেন, জিটা সমান 1। এটা তো আর আসলে ইউজ করে লাভ নাই। অবশ্যই সিচুয়েশন হিসাবে থাকবে, বা বের করতে বলতে পারে যে সিস্টেমটা কেমন দেখাও, যে কেমন টাইপের ড্যাম্প করা আছে। যেটা যদি 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট হয়, সেটাকে বলতেছি আন্ডার ড্যাম্প। তো এটা কেমন? 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট। তাহলে এটা যদি 1-এর থেকে ছোট সংখ্যা হয়, তার স্কোয়ার করলে কিন্তু আরো ছোট হয়ে যায়। ফলে এটা পজিটিভ, মানে রুটের ভিতরে পজিটিভ মান। 1-এর থেকে বড় আমরা এইটা দিয়ে করি, তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। আহ 1-এর থেকে ছোট স্কোয়ার করলে হয় 1-এর থেকে ছোট, রুটের ভিতরে নেগেটিভ হচ্ছে, তাহলে জটিল সংখ্যা থাকতেছে। এটা হচ্ছে আন্ডার ড্যাম্প। আর এটা যদি 1-এর থেকে বড় হয়, তো এইটা হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। 1-এর থেকে বড় হলে আমাদের এখানে ইমাজিনারি পার্ট থাকতেছে না, কারণ আমাদের এই যে এই দিকে তাকাইতে হবে। এখানে উল্টা হয়ে গেছে, ইমাজিনারি পার্ট আছে আবার এখানে দিছি, তো আমরা এইটা দিয়ে করি তাহলে ভালো বোঝা যাবে। তাহলে জিটার মান যদি 1-এর থেকে বড় হয়, তাহলে রুটের ভিতরে পজিটিভ মান হচ্ছে, ফলে আমাদের ইমাজিনারি পার্ট থাকতেছে না, সেটাকেই আমরা বলতেছি ওভার ড্যাম্প। আন্ডার ড্যাম্প হচ্ছে উল্টা, মানে ইমাজিনারি পার্ট থাকবে। এর ভিতরে যদি 1-এর চেয়ে ছোট মান দেই, তাহলে আমাদের ইমাজিনারি পার্ট থাকতেছে না, সেটাকে আমরা বলতেছি আন্ডার ড্যাম্প। আর যদি এমন হয় যে জিটার মান 1-এর চাইতে ছোট, না 1-এর চাইতে ছোট, তো এই কন্ডিশনে পড়ে যাচ্ছে, জিটার মান 0 বলে দিই। যদি জিটার মান 0 হয়, ফলে দেখেন 0 যদি দেই, 0 - 1, তার মানে কি জটিল হয়ে গেল। কিন্তু জিটার মান যদি 0 হয়, এই পার্টটা টোটালি বাদ হয়ে যাচ্ছে, তার মানে শুধুমাত্র ইমাজিনারি পার্ট থাকতেছে। তাহলে জিটার মান 0 হচ্ছে এমন একটা জিনিস, সেখানে শুধুমাত্র ইমাজিনারি পার্ট থাকে, যেটাকে বলতেছে আনড্যাম্প, মানে এটা আসলে আমাদের জাম্পিং হয় নাই। ড্যাম্পিং হয় নাই, এটা আসলে মিন করতেছে। তাহলে আমাদের এই ইয়েটা মনে রাখতে হবে, যে কখন অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে। যদি এটা আসলে প্রশ্নে থাকতে পারে, যে মান মানে কোনটার ক্ষেত্রে কত কি ইত্যাদি ইত্যাদি, জাস্ট আমাদের মনে রাখা যে কখন কোনটা হচ্ছে সেটা। ভাই ফার্স্ট অর্ডারের জন্য যে ব্লকটা দেখালেন না প্রথমে, কন্ট্রোলের যেটা হুম হুম। ডাউট, হ্যাঁ ওইরকম কি ভাই সেকেন্ড অর্ডারে আছে হ্যাঁ, ব্লক? সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা একই টাইপের পাবো। সেটা কেমন? যে আমাদের সিম্পল একটা জিনিস, ধরেন একটা ইয়ে আছে, আউটপুট আছে, যেটাকে আমরা সি অফ এস বলতেছি, এখানে আর অফ এস আছে। এই ব্লক ডায়াগ্রাম রিডাকশনটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে কোনো একটা ক্লাসে দেখবো, সিরিয়াল অনুযায়ী। এই যে ওপেন লুপটাকে জি অফ এস বলছিলাম, কিন্তু এখানে তো ক্লোজ লুপ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বেসিক সিস্টেম।
এখানে হয়তো আমাদের প্লাস মাইনাস কিছু একটা থাকবে, বুঝতে পারছেন? এইটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব সেকেন্ড অর্ডার। অনেক বড় বড় জিনিস দেওয়া থাকবে, সেই জিনিসগুলোকে ছোট্ট করে এরকম নিয়ে চলে আসব এবং শেষমেশ আরো ছোট করে ফেলবো, মানে ওপেন, এক কথায় সিঙ্গেল ইয়ে বানাই ফেলবো, দেন আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট অর্ডার। মানে যত ছোট করে, যেমন সার্কিটে আমরা থেভেনিন করতাম কি, অনেকগুলো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এগুলা ছিল, সেগুলোকে ছোট করে ফেলতাম না? তো এইখানেও ওই জি। রকম, যে অনেক কিছু থাকবে, ওইটাকে আমরা ছোট করে ফেলবো। তো ছোট করার টেকনিকটা আমরা এখন শিখবো না, ওইটা পরবর্তী ক্লাসে শিখবো, মানে পরবর্তী হয়তো নেক্সট ক্লাস অথবা তারপরে ক্লাস কোনো একটাতে শিখবো। এখন দেখেন ফার্স্ট অর্ডারে যেরকম বিভিন্ন টাইম মানে টাইম শিখলাম, এখানেও মূলত আমাদের সেরকম টাইম দেখবো। প্রথমটা দেখবো হচ্ছে আমাদের পিক টাইম। এটা গ্রাফ টাফ আমি দেখাবো, সমস্যা নাই। আপাতত সূত্রগুলো একটুই দেখেন। পিক টাইমকে ধরেন টিপি দ্বারা প্রকাশ করতেছি, এটা সমান হচ্ছে পাই বাই ওমেগা ডি, বা পাই বাই ওমেগা ডি কে কি হিসাবে শিখছিলাম, ওমেগা এন √1 - জিটা স্কোয়ার। তারপরে শিখলাম কি, সেটলিং টাইম। আচ্ছা, সেটলিং টাইমটা করার আগে টাইম কনস্ট্যান্ট দেখে আসি, কারণ এটা মুখস্থ রাখলে সেটলিং টাইম মনে রাখাটা ইজি হয়। টাইম কনস্ট্যান্টকে বলতেছি টিসি। টিসি সমান হচ্ছে 1/ζ ওমেগা এন। আর সেটলিং টাইমটা কি, সেটলিং টাইমটা হচ্ছে 4 টিসি। এর আগেও কিন্তু দেখছিলাম, বা 4/ζ ওমেগা এন। এখানে যেটা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় এরকম বলতে পারে যে 5% টলারেন্স ব্যান্ড দেওয়া আছে। এটা খেয়াল রাখবেন, কিছু প্রশ্ন এরকম বলে দিতে পারে। যদি এরকম 5% টলারেন্স ব্যান্ড বলে, তাহলে তখন সেটলিং টাইম সমান হচ্ছে 3 টিসি, নর্মালি 4 টিসি। কিন্তু যদি 5% টলারেন্স ব্যান্ড বলে, তাহলে সেটা হচ্ছে 3 টিসি। তাহলে সূত্র তো হয়ে যাবে 3/ζ ওমেগা। এইটুকুই হচ্ছে মোটামুটি পার্থক্য। রাইস টাইমটা আসলে একটু বড় সূত্র, বাট রাইস টাইমের মেবি আর একটা শর্টকাট সূত্র আছে, ওইটা আমি এখনো আসলে শিওর না পুরোপুরি, এই জন্য ওইটা আপাতত দেখাচ্ছি না। পরবর্তী ক্লাসে আমি ট্রাই করব এটা নিয়ে ডিসকাস করার। আর একটা জিনিস আমাদের জানা লাগবে, সেটাকে বলতেছি হচ্ছে পিক ওভারশুট বা পার্সেন্টেজ পিক ওভারশুট। এই যে সূত্রগুলা দেখালাম, এই সূত্রগুলা লাগবে, এগুলা আমার নোট খাতায় সব দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন। যতটুকু সূত্র দেখাইছি মোটামুটি এইগুলাই লাগবে, এর বাইরে খুব একটা না করলেও চলবে। আমি দুই একটা এক্সাম্পল দেখাই আজকে, তাহলে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হবে। এটা হচ্ছে সবগুলাই নাইস এই রাইটারের বই থেকে। এখানে জি অফ এস দেওয়া আছে 50 /s+50, দিয়ে প্রশ্নে বলতেছে টাইম কনস্ট্যান্ট, সেটলিং টাইম আর রাইজ টাইম নির্ণয় করো। তাহলে বলেন তো, এটা সাধারণ সমীকরণ কি ছিল? a/s+a। তাহলে এর সাথে যদি তুলনা করি, তাহলে আমি ইজিলি বলে দিতে পারি না যে a সমান 50?
এইবার বাকি জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। টাইম কনস্ট্যান্ট ছিল 1/a বা 1/50, মানে 0.02 সেকেন্ড। দেন সেটলিং টাইম ছিল 4 TC, এর সাথে 4 গুণ করে দেব, 0.08 সেকেন্ড। রাইস টাইম ছিল কত? 2.2/a, 0.044 সেকেন্ড। ভাই এটা 4 TC না? 4 TC, ঠিক আছে। সেম রাইটার, আমি শুধু একটা বই পড়াবো, একটা বই পড়লে না। এক্সাম্পল 4.3, এখানে কি হয়েছে, এখানে জি অফ এস দেওয়া আছে, জি অফ এস দেওয়া আছে 36 ডিভাইডেড বাই s² প্লাস 4.2s প্লাস 36। সাধারণ সমীকরণ কি শিখছিলাম? ভাই এটা তো সেকেন্ড অর্ডারের না? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের। তো আমরা জানি এটাকে টি অফ এস হিসাবে, তো এখানে জি অফ এস আকারে দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে আমরা এই যে নিচের এই অংশটুকুকে চিনি, বা টোটালি এটা কত ছিল সাধারণ সমীকরণ? জি ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই s² প্লাস 2 জিটা ওমেগা NS প্লাস ওমেগা n²। তাহলে তুলনা করে বুঝতে পারতেছি এখানেও যেহেতু 36, এখানেও 36, তার মানে জি এর ভ্যালু 1, এক্সট্রা কোনো গেইন নাই। ফলে ওমেগা এন সমান কত লেখা যায়? 6। এটা যেহেতু ফ্রিকোয়েন্সি, এটা তো আর নেগেটিভটা থাকবে না, তাহলে শুধু পজিটিভটাই আমরা নিয়ে কাজ করব। 2 জিটা ওমেগা এন সমান কত? 4.2। ওমেগা এন যেহেতু পেয়ে গেছি, জিটা এন সমান কত হয়? (0.35)। আর কিছু জানার দরকার আমাদের নাই, এবার যা যা প্রশ্ন করতেছে সেটা অ্যান্সার করতে হবে। যেমন আমাদের এখানে প্রশ্ন চাইছে কি, ফাইন্ড জিটা অ্যান্ড ওমেগা এন, আচ্ছা এই দুইটাই চাইছে। তাহলে জিটা হচ্ছে 0.35 আর ওমেগা এন হচ্ছে 6। বাকিগুলা যদি চাইতো তাহলে বের করতে পারতেন, একই সিস্টেম, যা যা সূত্র দিলাম, জিটা ওমেগা এন এই জিনিসগুলো বসায় ক্যালকুলেশন করে দিলে ওকে। তাহলে এই হচ্ছে মোটামুটি বেসিক টাইপের সূত্র টুত্র। আপাতত আমরা এই সূত্রগুলো একটু দেখি, যেহেতু খুবই নতুন নতুন লাগতেছে। আর এখানে অন্যান্য টপিকের মতো অতটা লজিকও আসলে মিলানো একটু কঠিন, কারণ আমরা যেহেতু খুব বেশি ডিপ দেখতেছি না। আর যদিও লজিক আসলে সূত্রের প্রমাণে অত লজিক নাইও খুব একটা, বেশিরভাগই ক্যালকুলেশন টাইপের জিনিস, সূত্র মুখস্থ রাখা লাগবে। এগুলা একটু দেখেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এখানকার টুকটাক ম্যাথ দেখবো, আর যে যেইগুলা টপিক লাগে আমাদের মূলত সেইগুলা নিয়ে আলোচনা করবো। আমি তারপরেও একটু ওভারভিউ বলে দিচ্ছি আগের থেকে যে কি কি জিনিস আমাদের মাস্ট লাগবে। আজকে যতগুলো টাইম রিলেটেড সূত্র দেখাইছি এইগুলা মাস্ট লাগবে। 2 নাম্বার, ব্লক ডায়াগ্রাম রিডাকশন মাস্ট লাগবে। বিভিন্ন সিস্টেম এরর ক্যালকুলেশনের জন্য ইয়ে থাকবে যে আসলে কি করলে এরর হবে না হবে এই সেই।
আর সিস্টেম স্টেবল কিনা, স্টেবিলিটি চেক, এই জিনিসটা ইম্পর্টেন্ট। মোটামুটি এই কয়টা জিনিস হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যাবৎকাল যত প্রশ্ন আসছে, যেই কয়টা টপিক বললাম এই কয়টা টপিকের ভেতর থেকে কোশ্চেন আসছে। তো আমরা এই কয়টা জিনিসই আসলে দেখব। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, এই জিনিসগুলো হয়তো এমনি পরবর্তীতে ম্যাথটাতে লাগবে। সেটা হচ্ছে যে কোনো সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন আছে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, যে ট্রান্সফার ফাংশনকে এরকম হিসাবে লেখা যায় যে গেইন জিরোস ফাংশন ডিভাইডেড বাই পোলস ফাংশন। তার কারণ এই জিরোস ফাংশন বলতে বোঝায় যে কোন ফাংশন গুলো আসলে জিরো মিন করে, আর পোল বলতে কোনগুলা ইনফাইনাইট মিন করে। গেইনের হয়তো একটা মান থাকবে। জিরোস ফাংশন মনে করেন এরকম যে সবকিছুতে এস এর উপরে হয়, এস মাইনাস জেড 1, S-Z2, এরকম চলতেছে। পোল ফাংশন হচ্ছে S-P1, S-P2, এরকম চলতেছে। যেই যেই ভ্যালুর কারণে T(S) এর মান জিরো হয়ে যায় তাদেরকে বলে জিরোস ফাংশন। যেই যেই ভ্যালুর কারণে T(S) এর মান ইনফাইনাইট হয়ে যায় অথবা এই হরের ভ্যালুটা জিরো হয়ে যায় তাকে বলে পোল। তো কোনো একটা ইকুয়েশনে চাইলে কিন্তু আমাদের এগুলা বেরও করা লাগতে পারে, যে এস এর ভ্যালু কত হলে আমরা জিরো পাবো বা কত হলে পোল পাবো। এই জিনিসগুলোকে প্রকাশ করব কিভাবে? ধরেন আমাদের এরকম আছে, জিরোকে নর্মালি প্রকাশ করব এরকম ভাবে। এটা ধরেন 2 এর জন্য জিরো হয়েছে, এই বসাই দিলাম। ধরেন কথার কথা -J2 এর জন্য ইনফাইনাইট হয়ে গেছে, এইভাবে মার্ক করে দেবো, বা এইভাবে মার্ক করে দেবো, বা এইভাবে মার্ক করে দেবো। তো দুইটা মার্ক আপাতত চিনে রাখেন, যে কারণ এটা তো ইমাজিনারি অ্যাক্সিস আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। যে কিভাবে মার্ক করে সেটা দেখেন, আমরা আস্তে আস্তে এইগুলা দেখবো যে আসলে জিরো ক্যালকুলেশন কিভাবে করে, পোল ক্যালকুলেশন কিভাবে করে। পাবো কোত্থেকে? ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন থাকবে, আমরা উপরেরটাকে জিরো ধরবো, দেখবো যে কার কার জন্য জিরো হয়। নিচেরটাকে জিরো ধরবো, দেখবো যে কার কার জন্য জিরো হয়। তখনই বের করে ফেলতে পারবো যে এই ট্রান্সফার ফাংশনের জিরো কারা আর পোল কারা। বুঝতে পারছেন? জিরো আর বলেন। জিরো আর পোল মানে এটা বললেন? হ্যাঁ হ্যাঁ, জিরো আর পোল ঠিক আছে। ট্রান্সফার ফাংশন যাদের কারণে বা যেই মানগুলোর কারণে জিরো হয়ে যাবে তাদেরকে জিরো বলতেছি। ট্রান্সফার ফাংশন যেই মানগুলোর কারণে ইনফাইনাইট হয়ে যাবে অথবা ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনের হর জিরো হয়ে যাবে, আচ্ছা জিরো না বলে এটা তো আবার ভুলাই ফেলতে পারেন, সহজ কথা, ট্রান্সফার ফাংশন ইনফাইনাইট হয়ে যাবে তাদেরকে পোল বলতেছি, পি দ্বারা প্রকাশ করতেছি। আর যাদের কারণে জিরো হয়ে যাবে তাদেরকে জিরো বলতেছি। সহজ হিসাব, এতটুকু মনে রাখেন আপাতত এনাফ। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখানকার টুকটাক হয়তো ম্যাথ দেখব, আর দ্বিতীয়ত ব্লক ডায়াগ্রাম রিডাকশন দেখব। কারণ আমরা জানি যে একটা ডায়াগ্রাম যদি সিম্পল হয়ে যায়, এইরকম হয়ে যায়, তাহলে এর রেসপন্সটা চিনতে আমার সুবিধা। আরো ছোট হয়ে গেলে চিনতে আরো সুবিধা। তাহলে যদি অনেক জটিল ডায়াগ্রাম থাকে সেটা দেখে তো আর চেনা যাবে না, ওদেরকে এরকম ছোট তো করা লাগবে। মানে সহজে বলতে গেলে থেভেনিন সার্কিট তো করা লাগবে। থেভেনিন সার্কিট আমার অনেক সহজ না, একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স থাকে। তো এখানেও ধরেন ওই থেভেনিনই চলবে, তো ওইটাকেই আমরা আসলে বলতেছি, এটা তো থেভেনিন না, এজন্য ওইটাকে বলতেছি ব্লক ডায়াগ্রাম রিডাকশন। ওই পদ্ধতিতে আমরা অনেক জটিল জটিল ডায়াগ্রামকে রিডাকশন করে এরকম ছোট ডায়াগ্রামে নিয়ে চলে আসব, যাতে ওইটা অ্যানালাইসিস করা, ওইটা বিভিন্ন ইনফরমেশন বের করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আজকে মোটামুটি এইটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যেটা বললাম পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ভাই, ইনশাআল্লাহ। দুইটা ম্যাথ দিয়েছিলাম গ্রুপে, যদি একটু সমাধান করে দিতাম 5 মিনিট হয়তো লাগবে। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন তাইলে।
কোনটা যেন দিছিলেন? 65 66 নম্বর আর একটা ভাই কত জানা ছিল? 65 66 না? আচ্ছা, দেখুন আমি আপনার কাছে অনেক কোশ্চেন আছে না? আমি শর্টে হ্যাঁ লিখলাম, ভাই হ্যাঁ। আছে। হ্যাঁ বলতেছে ইফ ওই চ্যানেলের ব্যান্ডউইথ বলে দিছে 334 হার্টজ, চ্যানেল হ্যাভ 1 মিলিওয়াট সিগন্যাল পাওয়ার। তাহলে সিগন্যাল পাওয়ার দেওয়া আছে 1 মিলিওয়াট অ্যান্ড -40 ডিবিএম নয়েজ। নয়েজ পাওয়ার আবার ডিবিএম এ দেওয়া আছে -40 ডিবিএম। হোয়াট ইজ দ্য শ্যাননস ক্যাপাসিটি? তাহলে ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 3100, 3100 তো নাকি? হ্যাঁ ভাই 3100 3100। 3100 হার্জ। আমি যদি এইটা বলে ফেলতে পারি যে log 2 1 + s/n, সূত্র ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তাহলে তো ওকে, আর তো ঝামেলা নাই। বি পাই ভাই গেছি, এখানে। s/n করে হ্যাঁ দিলেই ওকে। কিন্তু প্রবলেম হচ্ছে হ্যাঁ এস একটা হ্যাঁ এককে, এ আর একটা এককে। এটা আমরা কয়েক ভাবে ম্যাথটা করতে পারি। সেটা কি করতে পারি? আমরা দুইটাকেই ডিবিএম এ নিয়ে চলে আসতে পারি, অথবা দুইটাকেই মিলিওয়াটে নিয়ে চলে আসতে পারি, তাহলে তো কাহিনী শেষ। আমরা জানি ডিবিএম কে ডিরেক্ট যদি লগ ফরম্যাট করি তাহলে কোন এককে ফেরত আসে? মিলিওয়াটে ফেরত আসে। কথা বুঝতে পারছেন? তার হ্যাঁ মানে ভাই আমি যদি লিখি এরকম যে এন সমান 10 log 10। 10 log 10 -40, ওয়েট ওয়েট ওয়েট, উল্টা হচ্ছে, এভাবে লিখলাম, হ্যাঁ বুঝে নিন, এটা কিন্তু একক না। আচ্ছা আমি সুন্দর করে লিখি, ডি বি এম ওয়াট, এখানে তো ডি এন মিলিওয়াট হোক, এটা আমি লিখে দিলাম। তার মানে আমি কি এটা বের করতে চাই, আর এইটা আসলে ডিবিএম এ দেওয়া আছে, এই তো কাহিনী। হ্যাঁ ভাই তাহলে এন মিলিওয়াট এইটা সমান কত হবে? এই 10টা এই পাশে আসলে এর নিচে পড়ে যায়, আর এই 10টা মাথার উপরে উঠে যায়। হ্যাঁ 10 এই to ডিবিএম /10 করলে কত আসে? 10⁻⁻4। আচ্ছা যাই হোক, -4 তুলে যেহেতু ফেলছি সবগুলো একটু বসাই দিই। কত আসতেছে খেয়াল করে দেখেন, 10⁻⁻4 মিলিওয়াট। এটাও মিলিওয়াটে আছে, এটাও মিলিওয়াটে আছে, বসাই দেই। মানে এবার তো অনুপাত কি ইউনিটলেস হয়ে যাবে, দুইটাই কি হ্যাঁ মিলিওয়াটে চলে আসছে। এত, আমরা যে বিপিএস। হাজার হাজার যদি করে দিই ঝামেলা মিটে যাক, 41.192 কেবিপিএস। ঠিক আছে। হ্যাঁ ভাই কিন্তু বইয়ের উত্তর বইতে হলো ভুল ভাই করছে চুয়াল্লিশ তাই তো? পয়েন্ট ফাইভ আচ্ছা বইতে আসছে 44.5। একটু খেয়াল করে দেখেন, ওই বইয়ের ভুলটা আমি বলে দিচ্ছি এখন। বইয়ের হিসাবে এইখানে যদি আমরা এটা করতাম, এন ওয়াট বের করতাম, তাহলে কি করা লাগতো? 10⁻⁻40। বইতে কি করছে, +30 না -30 করছে? +30 ভাই। +30 করছে। কিন্তু আমি কি শিখাইছিলাম ক্লাসে? ডিবিএম ভ্যালু -30 করলে হয় ডিবি ভ্যালু।
তাহলে আমরা কি হ্যাঁ কি করব? আমরা -30 করব, /10 করব। আপনি বইয়ের ওই সেম ম্যাথ এটা করে দেন, দেখেন আমাদের সাথে মিলে যাবে। তাহলে কত হয়? 10⁻³ -7। -40 -30 /10, 10⁻⁻7 ওয়াট। কথা কি বুঝছেন? এখন হ্যাঁ ভাই। আপনি বলেন তো, 10⁻⁻4 মিলিওয়াট মানেই কি 10⁻⁻7 ওয়াট না? হ্যাঁ ভাই, একই। সেম জিনিস। ওয়েট ওয়েট, বিষয়টা কি তাই আসলো? দাঁড়ান এক মিনিট। 10⁻⁻4 আর আমরা চাচ্ছি হচ্ছে এটা মিলিওয়াটে আছে, তাই তো? হ্যাঁ ঠিকই আছে, মিলিওয়াট মানে 10⁻³ বোঝায়। ওকে ঠিক আছে, 10⁻⁻7 ওয়াট। 10⁻, যেহেতু আমরা ছোট থেকে বড় যাচ্ছি, তাহলে দেখেন এটা কি ঠিক আছে? এখন বইয়ের ওইটা মিলাই দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে? না ভাই, বইয়ের এটা অবশ্যই ভুল আছে, ওইটাই তো যেহেতু ভুল আছে। আর এখানে এইটা প্লাস যদি, করেছিল 30। এইটা যদি বুঝেন, আমার বিশ্বাস 66 দেখে আর সমস্যা থাকার কথা না। হ্যাঁ 66 পারবেন না 66। এখন? ভাই আরেকটা ছিল আপনার 68 নাম্বার। হ্যাঁ ভাই, 66 পারবো, ওটা আর দরকার নেই, 68 নাম্বারটা। আচ্ছা, 68-তে কি আছে? ব্যান্ডউইথ এত, পেনটা কি সিগন্যাল অনিবার পাওয়ার। পেজে আছে? হ্যাঁ হ্যাঁ, রানী পারফেক্ট। কোন এডিশন এটা? মনে কি থার্ড না কত এডিশন এটা? হ্যাঁ ভাই, 3rd এডিশন। থার্ড এডিশন, ঠিক করে নিয়েন। আচ্ছা ভাই। ব্যান্ডউইথ 4 কিলোহার্টজ, সিগন্যাল পাওয়ার এত, নয়েজ পাওয়ার ওয়াট পার হার্স। ওই যে দেখেন, নয়েজ পাওয়ার একটু সিস্টেম হ্যাঁ, করে দিয়ে দিছে। এটা কেমনে ভাই, কি করছে? ওই যে হার্স দেওয়া আছে না, 4 কিলোহার্স। দেখেন আমি বলি, আই থিঙ্ক আমার যদি ভুল না হয়, আপনার কাছে উত্তর থাকলে একটু মিলান। সিগন্যাল পাওয়ারটা এরকম বলে দিছে যে এত ওয়াট পার হার্স, সরি নয়েজ পাওয়ারটা। নয়েজ পাওয়ার ভাই এটা। তাহলে নয়েজ পাওয়ার হ্যাঁ এত ওয়াট পার হার্স, নয়েজ পাওয়ার কি ওয়াটে আসবে? তাহলে একে ওয়াট বানাবো কিভাবে? আমি যদি এর সাথে আমার ব্যান্ডউইথটা গুণ করে দিই, তাহলে এটা ওয়াট হয়ে গেল। বাকিটা এবার যা নিয়ম তাই। এটা কি তাই করছে? হ্যাঁ ভাই, ব্যান্ডউইথ। হ্যাঁ, ওটা গুণ করেছে। কথা বুঝছেন কি কেন করলাম? এই যে হ্যাঁ ভাই। ওয়াট পার হার্স। তাহলে এখন আমার যদি ওয়াট বানাইতে হয়, ও তাহলে এর আচ্ছা সাথে ভাই, কত এই যে। গুণ করতে হবে? হার্স গুণ, হার্স হার্স কাটাকাটি হয়ে গেল, ওয়াটটা থেকে গেল। এবার নয়েজ পাওয়ার এত ওয়াট, আর সিগন্যাল পাওয়ার তো দিয়েই দিয়েছে, দেখেন 0.1 মিলিওয়াট। কিন্তু আমি যদি এই দুজনের রেশিও করি তাহলে তো আর হবে না, হ্যাঁ। কারণ একজন ওয়াটে একজন মিলিওয়াটে। তাহলে না, আমরা কি করতে পারি? যে কোনো একটা চেঞ্জ করব। এটা 10 টু। যেমন এইটাকে আমরা হ্যাঁ চেঞ্জ করে 10⁻³ ওয়াট। এইবার দেখেন দুইটা মিলে গেল। বাকি ওই যে সূত্র বসাই দেন, কাজ শেষ। হ্যাঁ সি ভাই, বুঝতে সমান, পারছি। এবার বুঝতে বাকিটুকু পারছি। যেরকম আসছে সেরকম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না ভাই, আর সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস ঠিক আছে। আপাতত এখানে শেষ। আচ্ছা ঠিক আছে।